বাংলার নবাব সিরাজউদ্দৌলা। তিনি আলীবর্দী খাঁর পর সিংহাসনে বসেন। নবাব সিরাজউদ্দৌলা ছিলেন আলীবর্দী খাঁর তৃতীয় কন্যা আমিনা বেগমের জ্যেষ্ঠ পুত্র এবং আলীবর্দী খাঁর খুব প্রিয় পাত্র ছিলেন এই সিরাজউদ্দৌলা। নবাব আলীবর্দী খাঁ অপুত্রক অবস্থায় মারা যান 10ই এপ্রিল 1756 খ্রিস্টাব্দে। এরপর সিরাজউদ্দৌলা বাংলার মসনদে বসেন। সিরাজউদ্দৌলাকে আলীবর্দী খাঁ তার উত্তরাধিকারী মনোনীত করেন 1752 খ্রিস্টাব্দে। সিরাজের মসনদ দখল খুব সহজ ছিল না। সিরাজের মাসি ঘসেটি বেগম তথা আলীবর্দীর জ্যেষ্ঠ কন্যা মধ্যম পুত্র শৌকত জং সিরাজের মসনদ গ্রহণকে বিরোধিতা করেন। ঘসেটি বেগম ছিলেন ঢাকার নায়েব দেওয়ান ও তার প্রধান সহযোগী ছিল হোসেন কুলি খাঁ। এই ঘসেটি বেগমের সঙ্গে হোসেন কুলি খাঁ নানা ধরনের কলঙ্কজনক কথার জন্য সিরাজ হোসেন কুলি খাঁকে হত্যা করেন। এতে তার মাসি ঘসেটি বেগম রেগে যান। তিনি ঢাকার দেওয়ান রাজবল্লভকে আয় ব্যয়ের হিসাব দাখিল করার নির্দেশ দেন, কিন্তু রাজবল্লভ হিসাব দাখিলের পরিবর্তে তার পুত্র কৃষ্ণদাসকে কলকাতায় ইংরেজ কোম্পানির আশ্রয়ে পাঠিয়ে দেন। এতে বেজায় ক্ষুব্ধ হয়ে সিরাজ হয়েছিলেন। কুচক্রী ঘসেটি বেগমকে সিরাজ অন্তরীণ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপরে যে জিনিসটা আলোচনা করব, ইংরেজদের সঙ্গে সিরাজের সম্পর্ক কী এবং পলাশির যুদ্ধ। আমরা সবাই জানি পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের। মোটামুটিভাবে 1755 খ্রিস্টাব্দ পর্যন্ত সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সুসম্পর্ক বজায় ছিল। তৎকালীন ইংরেজ গভর্নর ড্রেক সিরাজ যখন বাংলার মসনদ দখল করেন তখন তাকে অভিনন্দন বার্তা দিয়েছিলেন। অনেকে তাদের গবেষণায় দেখিয়েছেন সিরাজ বিভিন্ন ইউরোপীয় বণিক দেশগুলির তুলনায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করেছিলেন। সিরাজের সঙ্গে ইংরেজদের সম্পর্ক নিয়ে দুটো ভিন্ন মত প্রচলিত আছে। ইংরেজ ঐতিহাসিক বিশেষ করে হলওয়েল, হিল, রবার্টস, পিটার মার্শাল প্রমুখ ইংরেজদের সঙ্গে সিরাজের সম্পর্কের অবনতির জন্য তারা সিরাজকেই দায়ী করেছেন। হলওয়েলের মতে সিরাজ একজন নীতিজ্ঞানহীন, স্বৈরাচারী, অর্থলোভী। এছাড়া তিনি বলেছেন ভারতীয় অমুসলমান গোষ্ঠী বিশেষত হিন্দুদের ক্ষোভ ও অসন্তোষের উল্লেখ এর জন্য দায়ী ছিল। হলওয়েল তার বক্তব্য সমর্থন করে বলেন সিরাজ ইংরেজদের অর্থ সম্পদ লুণ্ঠনের উদ্দেশ্যেই কলিকাতা দুর্গ আক্রমণ করেন, এর পিছনে কোনো রাজনৈতিক প্রয়োজন ছিল না। কিন্তু মুর্শিদ কুলি খাঁ আলীবর্দী খাঁর আমল থেকে বহু হিন্দু জমিদার ও উচ্চ শ্রেণীর সরকারি কর্মীর হাতে অর্থ ও ক্ষমতা সঞ্চিত ছিল। এতে মুসলমান শাসনের প্রতি অসন্তুষ্ট ছিলেন এবং সিরাজের বিরুদ্ধে লড়াই করে হিন্দু সাম্রাজ্য পুনরুদ্ধারের পরিকল্পনা করেছিলেন। তাই ইংরেজ কোম্পানির সাথে সিরাজের বিরোধ, এরা ইংরেজকে মদত দিয়েছিল। ঐতিহাসিক মার্শাল এর মতে নবাব সিরাজউদ্দৌলা ছিলেন উচ্চাকাঙ্ক্ষী এবং অর্থলোভী। তার রুক্ষ ব্যবহার বিভিন্ন স্তরের কর্মচারী, আত্মীয় পরিজন এবং বিদেশি বণিকরা ক্ষুব্ধ হয়েছিল। অপরদিকে ইংরেজদের সঙ্গে সিরাজের সম্পর্ক খারাপের জন্য কোম্পানিকেই দায়ী করেছেন যেসব ঐতিহাসিক, তাদের মধ্যে অন্যতম যদুনাথ সরকার, কে কে দত্ত, রমেশচন্দ্র মজুমদার, রামগোপাল
ব্রজিন গুপ্ত ঐতিহাসিক কে কে দত্ত তিনি ইংরেজদের বিরুদ্ধে 3টি অভিযোগ এনেছিলেন। প্রথমত, ইংরেজগণ প্রচলিত আইন ভঙ্গ করে নবাবের সার্বভৌম ক্ষমতা অস্বীকার করে দুর্গ নির্মাণ ও খাল খনন করেছিল, যা নবাবের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। দ্বিতীয়ত, নবাবের নিষেধ সত্ত্বেও ইংরেজ কর্তৃপক্ষ দস্তকের অপব্যবহার করেছিল, তাতে নবাবের অর্থনৈতিক স্বার্থ ব্যাহত হয়েছিল। তৃতীয়ত, ইংরেজগণ নবাব কর্তৃক অভিযুক্ত কৃষ্ণদাসকে রাজনৈতিক আশ্রয় দান করে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ঘসেটি বেগম ও মীর জাফর প্রমুখের মদত দিয়ে নবাবের অস্তিত্বকেই অনিশ্চিত করেছিল। কোনো স্বাধীন সার্বভৌম নবাবের পক্ষে বিদেশি বণিকদের এই জাতীয় বেয়াদবি সত্যিই মেনে দেওয়া সম্ভব ছিল না। এরপর সিরাজ কলিকাতা আক্রমণ করে 16 জুন 1756 খ্রিস্টাব্দে। শৌকত জংয়ের বিদ্রোহ দমন করে মুর্শিদাবাদ প্রত্যর্পণের পথে সিরাজ গভর্নর ড্রেকের ঔদ্ধত্যপূর্ণ ব্যবহারের সংবাদ পেয়ে কলিকাতা আক্রমণ করেছিলেন। ড্রেক, এলিস সহ ইংরেজ ফোর্ট উইলিয়াম দুর্গের পিছন পথ দিয়ে নৌকাযোগে ফলতায় পালিয়ে আত্মরক্ষা করেন। সিরাজ কর্তৃক ফোর্ট উইলিয়াম অধিকার প্রসঙ্গে হলওয়েল অন্ধকূপ হত্যা বা ব্ল্যাক হোল ট্র্যাজেডির কাহিনী অবতারণা করেন। এই কাহিনীতে তিনি বলেন, দুর্গ দখল করার পর সিরাজউদ্দৌলা 18 ফুট লম্বা 14 প্রশস্ত একটি কক্ষে 146 জন ইংরেজ বন্দীকে আটক করেন, ফলে শ্বাসরুদ্ধ হয়ে 123 জনের মৃত্যু হয়। এটাই অন্ধকূপ হত্যা। কিন্তু এই অন্ধকূপ হত্যাকে খণ্ডন করেছেন আচার্য সরকার, এনি বেসান্ট, অক্ষয় কুমার মিত্র প্রমুখ অনেক ঐতিহাসিক। আচার্য সরকারের মতে এই মুহূর্তে এত সংখ্যক ইংরেজ আদৌ সেখানে ছিল না, তাই তাদের বন্দি করার প্রশ্ন ওঠে না। এনি বেসান্ট বলেছেন, এত ছোট একটা কক্ষে সবাইকে কখনো প্রবেশ করানো সম্ভব না। তার ভাষায়, জিওমেট্রি ডিসপ্রুভিং এরিথমেটিক গিভ এ লাইট টু দ্য হিস্ট্রি। যাই হোক, কলকাতা দখল করার পর মানিকচাঁদের হাতে দুর্গের দায়িত্ব অর্পণ করে সিরাজ মুর্শিদাবাদ ফিরে আসেন। তিনি ইংরেজ বণিকরা তাদের পরাজয়কে চূড়ান্ত বলে মনে করেননি, কারণ জলপথে তাদের শক্তি তখনও ছিল অক্ষুণ্ণ। তাদের পক্ষে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া মোটেও অপ্রত্যাশিত ছিল না। সম্ভবত সিরাজ এ বিষয়ে যথেষ্ট মনোযোগ দেননি, নতুবা কলিকাতায় নিজের আধিপত্য কায়েম রাখার জন্য বিশেষ চেষ্টা করতেন। আবার ইংরেজরা এও জানতো যে বাংলাদেশের পরিস্থিতিতে অনিশ্চয়তা বিদ্যমান। ইংরেজরা জানতো সিরাজ যে পরিবারে জন্মেছিলেন তা বহুদিন রাজাসন অধিকার থেকে থাকেনি বলে জনতার মনে তার কোনো বিশেষ মর্যাদা বা প্রীতির স্থান ছিল না। এমত অবস্থায় মাদ্রাজের ইংরেজ কাউন্সিলের নির্দেশে অ্যাডমিরাল ওয়াটসন ও রবার্ট ক্লাইভের সসৈন্যে একটি নৌবহর নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হন। সিরাজের অনুপস্থিতিতে অতি সহজে ইংরেজরা কলিকাতা পুনরুদ্ধার করেন। এই সংবাদ সিরাজের কাছে পৌঁছালে সিরাজ তৎক্ষণাৎ কলিকাতার উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু ক্লাইভের তৎপরতায় নবাব দিশেহারা হয়ে পড়েন এবং ইংরেজদের সাথে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয় নবাব সিরাজউদ্দৌলার 9 ফেব্রুয়ারি 1757 খ্রিস্টাব্দে। এই সন্ধির শর্তাবলীগুলো কী কী ছিল? কোম্পানি কলিকাতা দুর্গ নির্মাণের অধিকার পায়, কোম্পানি নিজস্ব টাকশাল নির্মাণের অনুমতি পায়, সিরাজ ক্ষতিপূরণ দিতে স্বীকৃত হন, কোম্পানি বিনা শুল্কে বাণিজ্য চালাবার পূর্বাধিকার ফিরে পায়। ক্লাইভ ছিলেন উচ্চাকাঙ্ক্ষী এবং বুদ্ধিমান সৈনিক। বাংলার নবাবের ভিতরের দুর্বলতা তার কাছে দ্রুতই স্পষ্ট হয়ে গিয়েছিল, তাই বাংলার নবাবকে বশীভূত করার কাজে সিরাজের বিরোধী আত্মীয় পরিজনকে যথা সেনাপতি মীর জাফর, রায়দুল্লভ, জগৎ শেঠ, উর্মিচাঁদ প্রমুখে ব্যবহার করতে চেয়েছিলেন। এই উদ্দেশ্যে ক্লাইভ উপরিউক্ত ব্যক্তিদের সাথে এক হীন ষড়যন্ত্রে লিপ্ত হন। তাছাড়া তৎকালীন ইউরোপে সপ্তবর্ষব্যাপী যুদ্ধে আরম্ভ হলে এখানকার ফরাসি সংঘর্ষের নতুন পর্যায় আরম্ভ হয়। মার্চ মাসে ক্লাইভ ওয়াটসন ফরাসিদের চন্দননগর দখল করে নেন। ফরাসিরা মুর্শিদাবাদে সিরাজের কাছে আশ্রয় নেয়। সিরাজের এই কাজে ইংরেজরা ক্ষুব্ধ হয় এবং ইংরেজরা যেন তেন প্রকারে সিরাজকে রাজ্যচ্যুত করতে প্রয়াসে নামে। এই সংকট মুহূর্তে সিরাজের চরিত্রের সমস্ত দুর্বলতা উদ্ঘাটিত হয়ে পড়ে। মনস্থির করার ক্ষমতা তা রইল না, কর্মশক্তি একবারে হারিয়ে ফেলেন। ষড়যন্ত্রকারীগণ যখন সম্পূর্ণভাবে প্রস্তুত, তখন ধূর্ত ক্লাইভ অতি সামান্য অজুহাতে সিরাজের বিরুদ্ধে সসৈন্য অগ্রসর হন।
অবশেষে 1757 খ্রিস্টাব্দের 23 জুন ভাগীরথীর তীরে পলাশীর প্রান্তরে উভয়ের যুদ্ধ হয়। এই যুদ্ধে নবাব বাহিনীর উপযুক্ত দক্ষতা ও যোগ্যতা থাকা সত্ত্বেও মির্জাফর প্রমুখ ষড়যন্ত্রকারীদের বিশ্বাসঘাতকতায় সিরাজ পরাজয় ঘটে, তাকে বন্দী করা হয় এবং হত্যা করা হয়। এর ফলাফল কী ছিল? এর ফলাফল বাংলার ইতিহাসে সুদূর প্রসারী। ইংরেজ কোম্পানি গ্রহণ করেছিল নৃপ্রতিস্রষ্টার ভূমিকা। তাছাড়া ঐতিহাসিক তারাচাঁদ বলেছেন, এই যুদ্ধে জয়লাভের ফলে ভারতীয় রাজন্যবর্গ ইউরোপীয় বণিক সম্প্রদায়ের চোখে ইংরেজদের মর্যাদা বহুগুণে বৃদ্ধি পেয়েছিল। পলাশীর যুদ্ধ বাংলার রাজনৈতিক ইতিহাসে এক গভীর শূন্যতা সৃষ্টি করেছিল, কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একমাত্র বাণিজ্যিক প্রতিষ্ঠান মাত্র, কোনো প্রশাসনিক অভিজ্ঞতা তাদের ছিল না। অথচ পলাশী পরবর্তীকালে কোম্পানির প্রভাবমুক্ত থেকে বাংলার প্রশাসন চালান বাংলার নবাবদের পক্ষে সহজসাধ্য ছিল না। তৃতীয়ত, ঐতিহাসিক যদুনাথ সরকার বলেছেন, পলাশীর যুদ্ধের সঙ্গে সঙ্গে ভারতের মধ্যযুগ শেষ হয়ে আধুনিক যুগের পত্তন হয়েছিল। তিনি উৎসাহ ভরে আরও বলেছেন, দেশ ধর্মভিত্তিক শাসনের অভিশাপ থেকে মুক্তি পেতে আরম্ভ করেছিল। পশ্চিম থেকে নতুন ভাবধারায় সঞ্জীবনী স্পর্শে শিক্ষা, সাহিত্য, সমাজ, ধর্ম, রাজনীতির জীবন সর্বত্র আবার প্রাণ প্রতিষ্ঠা করে। চতুর্থত, পলাশীর যুদ্ধের অর্থনৈতিক প্রতিক্রিয়া ছিল গভীর। এর ফলে বাংলার ব্যবসা বাণিজ্য ইংরেজদের একচেটিয়া কর্তৃত্বের স্থাপনের পথ প্রশস্ত করেছিল। ভারতে ইংরেজদের রাজনৈতিক ক্ষমতা লাভ যদি সুদীর্ঘ ক্রমবিবর্তনে পরিণত হয়, তাহলে পলাশীর যুদ্ধ সেই ধারণার সূচনা করেছিল। ধন্যবাদ।